হরমুজ প্রণালী মানে বিশ্বের অন্যতম ব্যস্ত, মানে কতটা সত্যি, কতটা বাস্তবসম্মত। আচ্ছা। কারণ এই পথ দিয়েই তো মানে প্রতিদিন প্রচুর তেল গ্যাস বিশ্ববাজারে যায়, তাই না? একদম। প্রতিদিন বিশাল পরিমাণ তেল আর এলএনজি যায় ওখান দিয়ে। জায়গাটা যদি দেখি ভৌগোলিকভাবে খুব মানে ইন্টারেস্টিং। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে জুড়ছে, কিন্তু বেশ সরু। হ্যাঁ, সবচেয়ে সরু অংশে তো মাত্র ২১ মাইলের মতো চওড়া। ঠিক। আর এর যে স্ট্র্যাটেজিক গুরুত্ব সেটা তো বিশাল। মানে সমুদ্রপথে যাতায়াত করা মোট তেলের প্রায় 1/5 আর এলএনজির ক্ষেত্রে প্রায় 1/4 বা তারও বেশি। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, ইউএই, এমনকি ইরানের নিজের রপ্তানিও তো এর উপরে নির্ভর করে। হ্যাঁ, সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হলো, এত জরুরি একটা পথ ইরান কি আসলেই এটা বন্ধ করে দিতে পারে? মানে সেই ক্ষমতা কি তাদের আছে? দেখুন, ক্ষমতার কথায় যদি আসি, তাহলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি তাদের নৌ শাখার কথা বলতেই হয়। আইআরজিসি নেভি। হ্যাঁ, তাদের মূল শক্তি কিন্তু ওই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলে। মানে তাদের হাতে অনেক দ্রুত গতির ছোট ছোট যুদ্ধ জাহাজ আছে। ফাস্ট অ্যাটাক ক্রাফট যেগুলো। একদম ফাস্ট অ্যাটাক ক্রাফট। এগুলোর সুবিধা হলো এরা খুব সহজে মানে ভিড়ের মধ্যে মিশে গিয়ে হুট করে অ্যাটাক করতে পারে, আবার চট করে সরেও যেতে পারে। আচ্ছা। তাছাড়া ধরুন সমুদ্রে মাইন পাতার ক্ষমতা সেটাও তাদের আছে। আর উপকূল থেকে জাহাজে হামলা করার মতো মিসাইল সিস্টেমও আছে। অ্যান্টিশিপ মিসাইল। ঠিক। আগেও তো আমরা দেখেছি বিভিন্ন সামরিক মহড়ায় তারা এসব দেখিয়েছে। মানে মাইন পেতেছে, জাহাজ আটকে করেছে, মিসাইল টেস্ট করেছে। হ্যাঁ, করেছে। তো এটা বলাই যায় যে ইরান হুট করে মানে স্বল্প সময়ের জন্য জাহাজ চলাচলে বেশ বড় রকমের একটা বাধা তৈরি করতে সক্ষম, অতর্কিত হামলার মাধ্যমে আর কি। হ্যাঁ, মানে স্বল্প মেয়াদী একটা ডিসরাপশন বা বিঘ্ন ঘটানোর ক্ষমতা তাদের আছে, সেটা বোঝা যাচ্ছে। আগেও তো আমরা একটা ঘটনা দেখেছি যেখানে আইআরজিসি জাহাজ আটক বা হয়রামি করেছে। করেছে। কিন্তু ওই ক্ষমতা আর এই পুরো প্রণালীটা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা, মানে একটা ফুল ব্লকেড, দুটো তো এক জিনিস না। না, একদমই এক নয়। এখানেই তো মূল প্রশ্নটা। কেন বিশ্লেষকরা বলছেন যে দীর্ঘমেয়াদী একটা অবরোধ সেটা ইরানের পক্ষে প্রায় অসম্ভব? এর পেছনে আসলে বেশ কয়েকটা খুব শক্ত কারণ আছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আচ্ছা। মানে ভাবুন একবার, হরমুজ যদি বন্ধ হয়ে যায়, এটা তো শুধু ওই অঞ্চলের সংকট থাকবে না। না না, সারা বিশ্বের ওপর প্রভাব পড়বে। ঠিক তাই। বিশ্ব অর্থনীতির উপর সরাসরি আঘাত। তেল গ্যাসের দাম কোথায় গিয়ে ঠেকবে? মানে পুরো গ্লোবাল এনার্জি সিকিউরিটি যাকে বলে, সেটা হুমকিতে পড়বে। তখন তো আর প্রধান আমদানিকারক দেশগুলো যেমন ধরুন চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়ন বা ধরুন আমেরিকা, এরা তো আর বসে থাকবে না। স্বাভাবিকভাবেই তারা চাইবে এটা খোলা রাখতে। তারা সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে একরকম বাধ্য হবে। এটা গেল ১ নম্বর কারণ। আর দ্বিতীয় কারণটা হলো আমেরিকার মিলিটারি উপস্থিতি। মানে পারস্য উপসাগর আর আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের মিত্রদের কিন্তু বেশ শক্তিশালী নৌ উপস্থিতি আছে। পঞ্চম নৌবহর, যেটা বাহরাইনে। একদম, মার্কিন 5th ফ্লিট বাহরাইনে। ইরান যদি সত্যি প্রণালী বন্ধ করার মতো বড় কোনো পদক্ষেপে যায়, মার্কিন নেভি তাদের যা অত্যাধুনিক প্রযুক্তি আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমারিন, এয়ার পাওয়ার, এগুলো ব্যবহার করে খুব দ্রুতই কিন্তু ইরানের চেষ্টা থামিয়ে দিতে পারবে। আচ্ছা, তার মানে সামরিক দিক থেকেও বিষয়টা কঠিন। খুবই কঠিন। আর ইরানের নিজের অর্থনীতির কি হবে সেটাও তো একটা বিষয়। অবশ্যই, এটাই ৩ নম্বর কারণ। প্রণালী বন্ধ করলে তো ইরানের নিজেদের তেল গ্যাস রপ্তানিও বন্ধ হয়ে যাবে, তাই না? সেটাও তো ঠিক। ইরানের অর্থনীতি তো আগে থেকেই খুব একটা ভালো অবস্থায় নেই। মানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ তো আছেই। এর ওপর নিজেদের রপ্তানি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে তো অর্থনীতি একেবারে ভেঙে পড়তে পারে। আর তাতে দেশের ভেতরে অসন্তোষও বাড়তে পারে। নিশ্চিতভাবে। আর চতুর্থ কারণটা হলো কৌশলগত সীমাবদ্ধতা। যেটা বলছিলাম, আইআরজিসির ওই ছোট বোটগুলো, সেগুলো অতর্কিত হামলা বা হয়রানি করে কিছুদিন হয়তো সমস্যা তৈরি করতে পারবে, কিন্তু আমেরিকার মতো শক্তি বা তার মিত্রদের সমন্বিত টেকনোলজিক্যালি অনেক এগিয়ে থাকা নৌবাহিনীর বিরুদ্ধে লম্বা সময় ধরে একটা পুরো ব্লকেট বজায় রাখা, সেটার মতো সামরিক আর লজিস্টিক ক্ষমতা হয়তো তাদের নেই। সেটাই, সেই ক্ষমতা ইরানের নেই বললেই চলে। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এটার মানে সারমর্ম কি দাঁড়ালো?
এই যে আমরা বারবার হুমকি শুনি, এগুলো কি তাহলে আসলে সামরিক কোনো প্ল্যানের চেয়ে বেশি পলিটিক্যাল বার্গেনিং চিপ, মানে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার? হ্যাঁ, অনেকাংশেই তাই মনে হয়। বিশেষজ্ঞরা এটাকে এক ধরনের অসম্ভব রণকৌশল হিসেবেই দেখেন। এটা আসলে সামরিকভাবে বাস্তবায়ন করার চেয়ে কূটনৈতিক চাপ তৈরি করা বা ধরুন আন্তর্জাতিক আলোচনার টেবিলে নিজেদের পজিশনটা একটু শক্ত করার জন্য বেশি ব্যবহার করা হয়। যেমন ধরুন নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনার সময় বা নতুন কোনো স্যাংশন এলে। ঠিক ওই সময়গুলোতেই এই হুমকির কথা বেশি শোনা যায়। কাজেই স্বল্প মেয়াদী কিছু ঝামেলা বা সংঘাত তৈরির ক্ষমতা হয়তো তাদের আছে, কিন্তু ওই যে বললাম আন্তর্জাতিক প্রতিক্রিয়া, মার্কিন সামরিক শক্তি আর নিজেদের অর্থনৈতিক বিপুল ক্ষতির কথা যদি ভাবা হয়, তাহলে দীর্ঘমেয়াদী একটা পূর্ণাঙ্গ অবরোধ ইরানের জন্য প্রায় আত্মঘাতী এবং কার্যত অসম্ভব। একদম বাস্তবসম্মত নয়। তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিটা স্বল্পমেয়াদী কিছু ঝুঁকি তৈরি করতে পারলেও লম্বা সময়ের জন্য এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। মোটের ওপর তাই। তবে এখানে একটা অন্য দিকও ভাবার আছে। আচ্ছা, সেটা কি? দেখুন, পূর্ণাঙ্গ অবরোধ হয়তো সম্ভব নয়, কিন্তু ইরান কি তাহলে অন্য ধরনের উপদ্রব চালিয়ে যেতে পারে না? যেমন ধরুন আন্তর্জাতিক জাহাজগুলোকে নিয়মিত হয়রানি করা, বেছে বেছে কোনো নির্দিষ্ট দেশের জাহাজকে আটকে রাখা, অথবা প্রণালীর আশেপাশে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, কম তীব্রতার সংঘাত জিয়ে রাখা। বুঝতে পারছি। পুরোপুরি বন্ধ না করলেও একটা অস্থিরতা বজায় রাখা। ঠিক, এগুলো হয়তো ফুল স্কেল ব্লকেড নয়, কিন্তু বিশ্ব বাণিজ্য বা নৌ চলাচলের জন্য এগুলোও তো কম মাথা ব্যথার কারণ হবে না। তা তো বটেই। তো ভবিষ্যতের আসল চ্যালেঞ্জটা হয়তো এই ধরনের সীমিত কিন্তু কন্টিনিউয়াস ক্রমাগত যে বিঘ্নগুলো, সেগুলো মোকাবেলা করাই হবে। এটা নিয়েও ভাবা দরকার।